যুদ্ধ আর যুদ্ধ। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল লাল আলোর ছটা। দেবদেবী আর মানুষের কানে কানে উষাদেবী ছড়িয়ে দিলেন দিন শুরুর গান। জিউসও বসেছিলেন না। সূর্যদেব অ্যাপোলোর সোনার চাকাটি দেখার সঙ্গে সঙ্গে তিনি কলহদেবীকে পাঠিয়ে দিলেন গ্রিক শিবিরে। কলহদেবী নিমেষে ওডিসিয়াসের জাহাজে মাস্তুলের উপর এসে দাঁড়ালেন। সেখান থেকে তিনি সমবেত গ্রিক সৈন্যদের উদ্দেশ্যে তারস্বরে চিৎকার করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। নানান ধরনের বীরত্বব্যঞ্জক কথা বলে তিনি গ্রিক সৈন্যদের উৎসাহিত করে তুললেন, যাতে তারা মরণজয়ী সংগ্রামে লিপ্ত হতে পারে। রাজা অ্যাগামেমনও সমগ্র গ্রিক সেনাপতিকে যুদ্ধে লিপ্ত হবার জন্য আহ্বান জানালেন। তারপর নিজে গেলেন রণসাজে সজ্জিত হতে। প্রথমে তিনি পা থেকে জানু পর্যন্ত রূপোর তৈরি খাপে মুড়ে নিলেন। সাইপ্রাসের রাজা অ্যাগামেমনের একটি সুন্দর বর্ম উপহার দিয়েছিলেন। সেটি তিনি সুন্দরভাবে নিজের বুকের উপর আটকে নিলেন। কাঁধের থেকে ঝুলিয়ে দিলেন সোনার কাজ করা তলোয়ার, আর রূপোর দড়ি দিয়ে কোমরে বাঁধলেন একটি বড় আকারের ছুরি। তারপর তুলে নিলেন নিজের ঢালটি। ঢালের সামনে ছিল খোদাই করে একটি রাক্ষসের মুখ, তার দুদিকে ছিল উত্তেজনা আর ভয়ের প্রতিমূর্তি। মাথায় পড়লেন দুদিকে সিংওয়ালা শিরস্ত্রাণ। শিরস্ত্রাণটি মাথায় ছিল ঘোড়ার লেজের বাহার। হাতে নিলেন দুমুখ ব্রোঞ্জের ফলাওয়ালা দুটি বর্ষা। তারপর মহাবিক্রমে তিনি যুদ্ধভূমিকে রওনা হলেন। শস্যক্ষেত্রে শস্য কাটার সময় যেমন গম আর যবের মাথাগুলি স্তূপীকৃত হয়ে ওঠে, ঠিক তেমনি সেই বিশাল রণক্ষেত্রে হাজার হাজার সৈন্যের মৃতদেহ স্তূপাকার হয়ে উঠল। গ্রিক বা ট্রোজান কোনো পক্ষই বাদ গেল না। পরস্পরের শত্রু হয়ে রণক্ষেত্রে তারা পাশাপাশি চিরনিদ্রায় শুয়ে রইল। এমনি করেই সারা সকাল কেটে গেল। রক্তের নেশায় সবাই উন্মাদ হয়ে রইল। তারপর সূর্য যখন ঠিক মাথার উপর, তখন কেউ কেউ বিশ্রাম নিল না। পরস্পরের প্রতি তীর নিক্ষেপ করে যুদ্ধের স্বাদ পূরণ করে চলল। তারপর ঠিক মধ্যাহ্নে বনের মধ্যে কাঠুরিয়ারা যখন তাদের দুপুরের খাবার খেতে বসল, ঠিক তখনই এগিয়ে এলেন অ্যাগামেমনন। উন্মত্ত গ্রিক সৈন্যদের নিয়ে মহাবিক্রমে ঝাঁপিয়ে পড়লেন ট্রোজান সৈন্যের উপর। সবার আগে থেকে তিনি প্রচণ্ড গতিতে এগিয়ে এসে উপস্থিত হলেন ঠিক যুদ্ধক্ষেত্রের মাঝখানে। অন্য সব সৈন্যরা তার পিছন পিছন ছুটল। অ্যাগামেমনের বর্ষা তরবারির আঘাতে একের পর এক শত্রু সৈন্য আর সেনাপতি নিহত হতে লাগলো। তিনি যেন কোথা থেকে এক আসরিক শক্তি পেয়েছেন। তাঁর উন্মত্ত গতির কাছে ট্রোজান সৈন্যরা ধুলোর মতো উড়ে যেতে লাগলো। তাদের মাথাগুলো একের পর এক মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। ওদিকে পদাতিক সৈন্যরা প্রাণপণে পদাতিক সৈন্যদের সঙ্গে লড়ছে, অন্যধারে অশ্বারোহীরা অশ্বারোহীর সঙ্গে আর রথীরা রথীদের সঙ্গে। আকাশ বাতাস অস্ত্রের ঝনঝনেতে কেঁপে উঠেছিল। সমস্ত রণস্থল ঘোড়ার খুরের ধুলোয় বর্ষার মেঘের মতো কালো হয়ে উঠল। ট্রয় সৈন্যদের হত্যা করে এক গ্রিক সৈন্যদের উৎসাহিত করতে করতে অ্যাগামেমনন অপ্রতিরোধ্য গতিতে রণস্থল কাঁপিয়ে তুলছিল। বনের মধ্যে আগুন লাগে যেমন আগুনে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর সেই ঘূর্ণিঝড়ে যেমন বড় বড় গাছ সমূলে মাটিতে উপড়ে পড়ে যায়, ঠিক তেমনি অ্যাগামেমনের তরবারি আঘাতে শত্রু সৈন্যের দেহগুলি মাটিতে পড়ে যেতে লাগলো। কত ট্রোজান যে অ্যাগামেমনের হাতে কাটা পড়ল তার গুণে শেষ করা যায় না। অবশেষে অ্যাগামেমনন পরিচালিত সৈন্যরা রণস্থলের ঠিক মধ্যখানে, যেখানে বুড়ো ডুমুর গাছের কাছে ইনাসের পুরনো স্মৃতিসৌধ ছিল, সেখানে গিয়ে হাজির হলো। তারপর তারা নগরের প্রবেশদ্বারের দিকে মহাবিক্রমে ছুটে চলল। রক্তাক্ত হাতে অ্যাগামেমনন ট্রোজান সৈন্যদের তাড়িয়ে নিয়ে যেতে যেতে একসময় গিয়ে উপস্থিত হলেন স্কিয়ান গেটের কাছে একটি ওক গাছের নিচে। সেই গাছের নিচে তারা কিছুক্ষণ দাঁড়ালেন পিছনে পড়ে থাকা গ্রিক সৈন্যদের জন্য। ওইদিকে ট্রোজান সৈন্যরা তখন নগরদ্বারের প্রবেশ পথে ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। অ্যাগামেমনন যখন পুনর্বার প্রচণ্ড বেগে নগরদ্বার আক্রমণ করতে উদ্যত হলেন, ঠিক তখনই স্বর্গ থেকে দেবরাজ জিউস নেমে এলেন। রামধনু দেবী আইরিসকে ডেকে বললেন, এই মুহূর্তে তুমি হেক্টরের কাছে ছুটে চলে যাও। তাকে বলো অ্যাগামেমনন যতক্ষণ পর্যন্ত ট্রয় সৈন্যদের আঘাত করতে করতে এগিয়ে আসবেন, ততক্ষণ যেন হেক্টর যুদ্ধ থেকে বিরত থাকেন। যুদ্ধ পরিচালনার ভার যেন অন্য কারো হাতে থাকে। তারপর অ্যাগামেমনের বর্ষা যখন তীরদ্বারের দ্বারা আহত হবেন, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতে বাধ্য হবেন, ঠিক তখনই আমি হেক্টরের জন্য বিজয়ী মালা এনে দেবো। হেক্টর তখনই শত্রু সৈন্যকে জাহাজ পর্যন্ত তাড়িয়ে নিয়ে যেতে পারবেন। অন্তত রাত্রি পর্যন্ত যেন হেক্টর অপেক্ষা করেন। আদেশ পাবার সঙ্গে সঙ্গে আইরিস জিউসের আদেশ পালন করলেন। হেক্টরকে সব কিছু জানিয়ে এলেন। আইরিস চলে যাওয়ার পরই হেক্টর তার রথ থেকে নেমে পড়লেন। নিজের সৈন্যদের তিনি নানাভাবে উৎসাহিত করতে লাগলেন, কিন্তু দেবরাজের পরামর্শ মতো তিনি আর কিছুতেই যুদ্ধে নামলেন না। ওদিকে অ্যাগামেমনন কিন্তু দাঁড়িয়েছিলেন না। সামান্য বিশ্রামের পর তিনি আবার প্রচণ্ড গতিতে এগিয়ে এলেন।
বরাবরে তিনি সৈন্য সারির প্রথমেই থাকতেন। সেই সময় হঠাৎ তার সামনে পড়ে গেলেন ট্রোজান বীর অ্যান্টিননের পুত্র ইফিডেসাস। আগামেমনের মাথা তখন রক্তের নেশা চেপেছে, কিন্তু তিনি আঘাত করার আগেই ইফিডেমাস তাকে বর্ষা ছুঁড়ে মারলেন। বর্ষা তার দেহ স্পর্শ করতে পারল না। তাঁর উপর তৈরি মোটা বর্মের গায়ে লেগে সেটি পড়ে গেল মাটিতে। আর ঠিক তারপরের আঘাতটি হলেন সুযোগ সন্ধানী আগামেমনন। তার বিশাল তরবারের একটি আঘাতে ইফিডেমাসের ঘাড় থেকে মাথাটি খসে পড়ে গেল। বোধহয় এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়েছিলেন আগামেমনন। ইফিডেমাসের বড় ভাই কুন যখন যে তার পিছনে এসে দাঁড়িয়েছিলেন তা তিনি টের পাননি। নিজের ভাইয়ের মৃত্যুর চোখের সামনে দেখে কুনের রক্ত গরম হয়ে উঠেছিল। আগামেমনের অন্যমনস্কতার সুযোগে কুন তার বর্ষাটি সজোরে ঢুকিয়ে দিলেন আগামেমনের কোণের নিচে। আর কোনো সাধারণ সৈনিক হলে তখনই তার মৃত্যু হতো, কিন্তু আগামেমন দশাদশী শক্তিধর রাজা। অতখানি আঘাতে কেবল তার সমস্ত শরীরটা একবারের জন্য কেঁপে উঠল। তাকিয়ে দেখলেন তার দেহ রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করলেন না। নিমেষে টেনে নিলেন নিজের একটি বর্ষা, তারপর সেটি সজোরে ছুঁড়ে মারলেন কুনের উদ্দেশ্যে। কুন তখন তার ভাইয়ের মৃতদেহ নিয়ে রণক্ষেত্র থেকে ছুটে পালাচ্ছিল, কিন্তু বেচারি আর পালাতে পারল না। আগামেমনের বর্ষা তখন তাকে এফোড় করে দিয়েছে। শত্রুর শেষ রাখতে নেই। যে ভুল কুন করেছিলেন আগামেমন তা করলেন না। মুহূর্তের মধ্যেই কুনের কাছে ছুটে গিয়ে তার আহত দেহ আর মাথা দুখণ্ড করে দিলেন। আগামেমনের ক্ষতস্থান থেকে যতক্ষণ পর্যন্ত হুড়হুড় করে রক্ত বেরিয়ে আসছিল, তখন তিনি কিন্তু সমানে যুদ্ধ করে যাচ্ছিলেন। কিন্তু যে মুহূর্তে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে শুরু হলো অসহ্য যন্ত্রণা। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সত্ত্বেও তিনি রথের ওপর উঠে বসলেন। সারথীকে বললেন তাকে জাহাজে ফিরিয়ে নিয়ে যেতে। চলে যাবার সময় সমবেত গ্রিক সৈন্যের উদ্দেশ্যে বলে গেলেন তারা যেন না যুদ্ধ থেমে থাকে। আগামেমনের যুদ্ধক্ষেত্র থেকে অবসর নিতে দেখি হেক্টর আনন্দে লাফিয়ে উঠলেন। তারপর তিনি চিৎকার করে বললেন, হে আমার ট্রোজান বীরেরা এবং আমার প্রিয় মিত্রপক্ষীয় সেনাগণ, ওই চেয়ে দেখো গ্রিকদের শ্রেষ্ঠ বীর কেমন রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছেন। এর অর্থ ভগবান জিউস আমাদের জন্য বিজয় মুকুট পাঠিয়ে দিয়েছেন। আর আপনারা বৃথা সময় নষ্ট করবেন না। আসুন আমরা শত্রুপক্ষের রণতলীগুলির পর বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ি। রণদেবতা অ্যারেসের প্রিয় যোদ্ধা রাজা প্রিয়ামের পুত্র হেক্টর সমস্ত ট্রোজান সৈন্যদের বাক্যজাল বিস্তার করে খেপিয়ে তুললেন। বিরাট একটা ঝড় যেমন প্রচণ্ড গতিবেগে সমুদ্রের বুকের ওপর নেমে এসে সমুদ্রের জলকে তোলপাড় করে তোলে, ঠিক সেইভাবেই হেক্টর নিজে ট্রয় সৈন্যদের মধ্যে ঝাঁপিয়ে পড়া তাদের নতুন উদ্যমে মাতিয়ে তুললেন। হেক্টর এবং তার সৈন্যদের প্রবল আক্রমণের মুখে কত যে বিখ্যাত গ্রিক সেনাপতি মৃত্যুবরণ করলেন তার আর ইয়ত্তা নেই। হেক্টরের তীক্ষ্ণ আঘাতে কত যে গ্রিক সৈন্যের মাথা তাদের দেহ থেকে ছিটকে পড়ল তা বলে শেষ করা যায় না। এমনি করি হয়তো গ্রিকদের সব কিছু শেষ হয়ে যেত। তারা হয়তো পিছু হটতে হতে নিজেদের প্রাণ বাঁচিয়ে দেশে ফিরে যেত। কিন্তু সেই শেষ হবার যে মুহূর্তে গ্রিকদের পাশে এসে দাঁড়ালেন মহাবীর ডায়োমেডেস। বিদ্যুতের মতো তীব্র গতিতে তিনি হেক্টরের মাথা লক্ষ্য করেছিলেন তার বর্ষাটি। হেক্টরের ভাগ্য ভালো, বর্ষাটি তার দেহকে স্পর্শ করল না, কিন্তু তার শিরস্থানকে আঘাত করলো সজোরে। চোখে অন্ধকার দেখলেন হেক্টর। ডায়োমেডেস রণস্থল থেকে হেক্টরকে সরে যেতে দেখে শত্রুপক্ষের অন্য বীরদের উপর আক্রমণ শুরু করলেন। তীব্র গতিতে তিনি যখন এগিয়ে চলছিলেন, ঠিক সেই সময় একটি স্মৃতিস্তম্ভের পাশ থেকে প্যারিস ডায়োমেডেসকে লক্ষ্য করে তীর ছুড়লেন। তীরটি এসে ডায়োমেডেসের একটি পায়ের পাতাকে বিদ্ধ করে মাটির সঙ্গে আটকে গেল। ডায়োমেডেস প্রস্তুত ছিলেন না। হঠাৎ ওইভাবে মাটির সঙ্গে পায়ের পাতাটি আটকে যায় বড় বেকায়দা পড়ে গেলেন তিনি। কিন্তু ওডিসিয়াস ছিলেন তার আশেপাশে। সঙ্গে সঙ্গে ছুটে এসে এক টানে তিনি ডায়োমেডেসের পা থেকে তীরটি টেনে বার করে দিলেন। ডায়োমেডাস প্রথমে ভেবেছিলেন তীরের আঘাত সহ্য করা তার পক্ষে খুব একটা কষ্টকর হবে না, কিন্তু যে মুহূর্তে তীরটি তার পা থেকে বেরিয়ে হলো, সেই মুহূর্তে পা থেকে গল করে রক্ত বেরোতে শুরু করলো। একটু পরে শুরু হলো অসহ্য যন্ত্রণা। বাধ্য হয়ে তিনি রণক্ষেত্র পরিত্যাগ করে নিজের জাহাজ অভিমুখে রথ চালিয়ে দিলেন। যুদ্ধকে বন্ধুকে বাঁচালেন বটে, কিন্তু বড় বিপদে পড়ে গেলেন ওডিসিয়াস। হঠাৎই তিনি দেখলেন শত্রু সৈন্যের মাঝে তিনি একা দাঁড়িয়ে আছেন। আশেপাশে তাকে রক্ষা করার জন্য অথবা তার সঙ্গে সমবেতভাবে আক্রমণ করার মতো কোনো গ্রিক সৈন্যই নেই। প্রমাদ গুলেন ওডিসিয়াস। তিনি একা ট্রয় সৈন্যদের মধ্যে প্রথমে একটু বিচলিত হলেন। ওডিসিয়াস ছিলেন প্রকৃত বীর। তিনি মৃত্যু ভয়কে ত্যাগ করে একা লড়াই করে যেতে লাগলেন। কিন্তু হঠাৎই সোকাস নামে একজন ট্রোজান যোদ্ধার নিক্ষিপ্ত বর্ষা ওডিসিয়াসের ঢালটিকে প্রচণ্ড আঘাত করল। ওডিসিয়াস ঢাল ভেদ করে বর্ষাটি তার দেহের কিছু মাংস খুঁচিয়ে দিল। দমে যাওয়া পাত্র ওডিসিয়াস নন। তিনি আর কাল বিলম্ব না করে তার বর্ষাটি নিক্ষেপ করলেন সোকাসের বক্ষস্থল লক্ষ্য করে।
ওডিসিয়াসের মতো বীরের দেহে আঘাত করা পরিমাণ যে কী হয় তার সকাশ নিজের মৃত্যু আসন্ন জেনে তিনি বোধহয় পালাতেই চেয়েছিলেন, এবং যে মুহূর্তে তিনি পিছনে ফিরছিলেন ওডিসিয়াসের নিক্ষিপ্ত বর্ষাটি তখন তার হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে দিল। মৃত্যু ঘটল সোকাসের। ট্রোজান সৈন্যরা সোকাসের মৃত্যু দেখে স্থির থাকতে পারল না ওডিসিয়াস একা, তাই তারা সমবেতভাবে আক্রমণ করলো ওডিসিয়াসকে। চারদিক থেকে ওডিসিয়াস যখন শত্রু সৈন্য দ্বারা আটকে পড়েছেন, তিনি আর একা যুদ্ধ করার কোনো ঝুঁকি নিলেন না। প্রচণ্ড চিৎকার করে সাহায্য চাইলেন মিত্রপক্ষের কাছে। মেনেলাস শুনতে পেলেন ওডিসিয়াসের কাতর প্রার্থনা। এক মুহূর্ত সময় নষ্ট না করে ডেমালাসের পুত্র অ্যাজাক্সকে সঙ্গে নিয়ে মেনেলাস ছুটে এলেন রণক্ষেত্রে। এই দুই বীরের হঠাৎ আবির্ভাবে ট্রয় সৈন্যরা কিছুটা বিচলিত হয়ে পড়ল, কারণ অ্যাজাক্স আর মেনেলাস ছিলেন নামকরা যোদ্ধা। বিশেষ করে অ্যাজাক্স, তাদের আঘাত বড় তীক্ষ্ণ আর নিখুঁত। উভয়ের আক্রমণে ট্রয় সৈন্যরা দলে দলে মৃত্যুমুখে পতিত হতে লাগলো। অবশেষে তারা আর কোনো উপায় না দেখে সে যাত্রায় যে যার মতো পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে লাগলো। কিন্তু হঠাৎই একটি মারাত্মক আঘাত এলো প্যারিসের কাছ থেকে। বিখ্যাত শল্যচিকিৎসক ম্যাকাউনিও যুদ্ধক্ষেত্রে ছিলেন। প্যারিসের একটি তীরমুখী তীর এসে হঠাৎ ম্যাকাউনিকে আমূল বিদ্ধ করল। যখনই কেন অ্যাজাক্স বা মেনেলাস নিজেদের শক্তি দিয়ে যুদ্ধের গতি অব্যাহত রাখুন, সেই মুহূর্তে যুদ্ধের গতি কিন্তু গ্রিকদের অনুকূলে ছিল না। ম্যাকাউনের পতনে গ্রিকরা বেশ দিশাহারা হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য বুদ্ধি হারিয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল। অবস্থা কী দাঁড়াতো কে জানে, কিন্তু সব নেস্টরের চোখে পড়েছিল। 1 মিনিটও সময় নষ্ট না করে তিনি ম্যাকাউনকে রথে চাপিয়ে গ্রিক জাহাজে নিয়ে গেলেন। ম্যাকাউনের আঘাত এত তীব্র ছিল যে নেস্টর তাকে উদ্ধার না করলে রণক্ষেত্রেই ম্যাকাউনের মৃত্যু ঘটত। নিজের জাহাজে উঁচু চূড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকিলাস এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিলেন। গ্রিকদের এই অবমাননা এবং যুদ্ধের ক্রমাগত পিছিয়ে পড়া তিনি আর সহ্য করতে পারছিলেন না। যতই হোক, তিনি তো বীর। নিজের জাতির এই শোচনীয় অবস্থা তার শরীরের রক্তকে তোলপাড় করে তুলল। সহকর্মী ও বন্ধু প্যাট্রোক্লাসকে ডেকে বললেন, আমি চাই সমস্ত গ্রিকরা আমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করুক। সত্যিই তারা এখন খুবই খারাপ অবস্থার মধ্যে পড়েছে। এক্ষুনি তুমি মহান নেস্টরের কাছে চলে যাও। তাকে জিজ্ঞাসা করো কাকে তিনি এই রণক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে এলেন। আমার যতদূর মনে হচ্ছে উনি শল্যচিকিৎসক ম্যাকাউন। এত দূর থেকে আমি লোকটাকে ঠিক চিনতে পারছি না। যদি তিনি ম্যাকাউন হন তাহলে খুবই চিন্তার বিষয়, কারণ শল্যচিকিৎসক যোদ্ধাদের সারিয়ে তোলেন। তিনি যদি আহত হন তাহলে তিনি গ্রিকদের বাঁচাবে কে? প্যাট্রোক্লাস তখনই ছুটে গেল গ্রিক শিবিরে, যেখানে ম্যাকাউন আহত অবস্থায় পড়েছিলেন। প্যাট্রোক্লাসকে দেখে নেস্টর চিন্তিত মুখে উঠে দাঁড়ালেন। প্যাট্রোক্লাসের হাতে হাত ধরে ঘরে নিয়ে বসালেন শিবিরের ভিতরে। তারপর গ্রিকদের দুরবস্থার কথা জানিয়ে যুদ্ধে যোগ দিতে বললেন। বৃদ্ধ নেস্টরের কথা সসম্মানে পাশে সরিয়ে রেখে প্যাট্রোক্লাস বললেন, সে কথা থাক মহান নেস্টর, আমি এখন একটি জরুরি কাজে আপনার কাছে এসেছি। বেশ, বলুন কি সেই জরুরি কাজ যা যুদ্ধে যোগদান করার থেকেও মূল্যবান? বীর অ্যাকিলিস আমাকে দেখতে পাঠিয়েছেন। এইমাত্র আপনি কাকে আহত অবস্থায় গ্রিক শিবিরে নিয়ে এলেন। আমি বুঝতে পারছি উনি ম্যাকাউন। আপনারা তো অ্যাকিলিসকে চেনেন, কীরকম একগুঁয়ে আর বদরাগী তাও জানেন। আমার দেরি হলে উনি চটে যাবেন। আমাকে এক্ষুনি ফিরে গিয়ে তাকে জানাতে হবে লোকটির পরিচয়। বৃদ্ধ নেস্টর বলেন, ভারী আশ্চর্যের ব্যাপার। এত হাজার হাজার গ্রিক সেনাপতি যখন মৃত্যুমুখে পতিত হচ্ছে, তাদের কারো কথা জানতে না আছে তিনি মাত্র একজনের জন্য কেন এত ব্যস্ত হয়ে পড়লেন? আগামী ডায়োমেডেস বা ওডিসার মতো বড় বড় রতি মহারথীরা যুদ্ধে আহত হয়ে বিপন্ন অবস্থায় শিবিরে অবস্থান করছেন। এমনকি অ্যাজাক্সও বেশ সংকটাপন্ন অবস্থায় লড়াই করে চলেছেন। সত্যি আশ্চর্য, নিজের মস্তবীর হয়ে অ্যাকিলাস তাদের কারো কোনো সম্বন্ধে জিজ্ঞাসাবাদি করলেন না। তিনি কি আমাদের বড় বড় জাহাজগুলি ভস্মে পরিণত হয়েছে এইটুকু দেখার জন্য অপেক্ষা করছেন? নেস্টর বোধহয় বয়সের ভারে আর যুদ্ধের ধকল বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। প্যাট্রোক্লাসকে এতগুলি কথা বলে তিনি দম নেওয়ার জন্য একটু থমে থাকলেন। তারপর বললেন, প্যাট্রোক্লাস, তোমার কি মনে আছে যুদ্ধ আসার আগে তোমার পিতামায়ের মূল্যবান উপদেশগুলি? তুমি আমার ছেলেরই মতো। হয়তো তুমি অ্যাকিলাসের মতো অত বড় যোদ্ধা নাও, আর বংশমর্যাদার দিক দিয়েও তুমি অ্যাকিলাসের সমান নয়, তবু তোমার দেহ শক্তি আছে, তোমার দেহ আভিজাত্যের রক্ত বইছে। তাছাড়া তুমি অ্যাকিলাসের থেকে বয়সে বড়, আর অ্যাকিলাসের সঙ্গে থেকে যুদ্ধও করেছো অনেক। মাঝে মাঝে তোমার কথা শুনেও থাকবে। আমার মনে হয় ঠিক এই মুহূর্তে অ্যাকিলাসকে কিছু সৎ উপদেশ তোমার দেওয়া উচিত। একটা মহৎ দৃষ্টান্ত তার সামনে তোমার রাখা উচিত। তোমার পিতা এখানে থাকলে তিনি ঠিক একই কথা বলতেন। অ্যাকিলাসের সঙ্গে তোমার প্রায় বন্ধুত্বের সম্পর্ক। আমার স্থির বিশ্বাস, চেষ্টা করলে তুমি অ্যাকিলাসের মতি ফেরাতে পারো। অবশ্য অ্যাকিলাস যদি সত্যি কোনো দৈবানীর ভয়ে ভীত হয়ে থাকেন, অথবা তার মার ভগবান জিউসের নামে তাকে কোনো বিশেষ শপথ করে থাকেন, তাহলে হয়তো তার পক্ষে যুদ্ধে যোগ দেওয়া সম্ভব হবে না।
কিন্তু তিনি একটি কাজ এখনও করতে পারেন, তিনি তোমার নেতৃত্বে তার মরবিডনদের পাঠিয়ে দিতে পারেন। তাহলে ট্রয় সৈন্যরা তোমাকে অ্যাকিলাসের বলে ভুল করে রণে ভঙ্গ দিতে পারে। তোমার শক্তি ও রণক্ষমতায় তার বিচলিত হয়ে নিজেদের নগর প্রাচীরের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে, এই আমার স্থির বিশ্বাস। নেস্টরের আন্তরিক বক্তব্যে নিশ্চয় উত্তেজনা ছিল, নিশ্চয় ছিল কোনো জাদু। প্যাট্রোক্লাস মনে মনে বেশ উৎসাহিত বোধ করলেন। বৃথা সময়ের অপচয় না করে নিজের ঘোড়া ছুটিয়ে দিলেন অ্যাকিলাসের গৃহাভিমুখে। কিন্তু তার মনের মধ্যে বাজছিল বৃদ্ধ নেস্টরের কথাগুলি, মনের মধ্যে জাগিয়ে তুলছিল যুদ্ধ জয়ের নেশা।